আর মাত্র 3 দিন, তারপরই নতুন 21শে জুলাইয়ের সাক্ষী থাকবে গোটা বাংলা। 1993 সালের সেই রক্তাক্ত দিনে যে 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ গিয়েছিল, সেই রক্তের উত্তরাধিকার আসলে কার? ক্ষমতার রাশ বদলানোর সাথে সাথে এই দিনটির অধিকার নিয়েও কিন্তু কম টানাপোড়েন হয়নি। কংগ্রেসের অভিযোগ ছিল দল ভাঙার পর তৃণমূল এই দলটি কার্যত হাইজ্যাক করে নিয়েছে। অন্যদিকে তৃণমূলের যুক্তি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের ফলেই এই দিনটি আজ বাংলার মানুষের মণিকোঠায় পৌঁছেছে। কিন্তু 2026-এর এই সম্পূর্ণ নতুন রাজনৈতিক আবহে দাঁড়িয়ে একটা মস্ত বড় প্রশ্ন উঠছে। যে কংগ্রেস বিগত 30 বছর ধরে শুধুমাত্র বিধান ভবনের 4 দেওয়ালের ভেতরেই এই শহীদ দিবস উদযাপন করে আসছিল, হঠাৎ এই বছরই কেন তাদের মনে হলো যে এবার রাস্তায় নামতে হবে? কেন 3 দশক পর হঠাৎ ধর্মতলার শহীদ মিনার চত্বরে প্রকাশ্য সমাবেশের ডাক দিতে হলো প্রদেশ কংগ্রেসকে? প্রশ্ন উঠছে কংগ্রেসের টাইমিং নিয়ে। তৃণমূল যখন একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই কি ফাঁকা মাঠের সুযোগ নিতে চাইছে কংগ্রেস, নাকি এটা সত্যি নিজেদের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধারের লড়াই? এই সব জরুরি প্রশ্নগুলি নিয়ে আমরা কথা বলে নিয়েছিলাম কংগ্রেস নেত্রী মিতা চক্রবর্তীর সঙ্গে। 30 বছর পর রাস্তায় শহীদ দিবস উদযাপন নিয়ে কি বললেন নেত্রী? বেসিক্যালি আমি সবার আগে এটাই জানতে চাইছি যে শহীদ দিবসের যে পালন বা যে স্মরণ করার সেই বিষয়টা মমতা ব্যানার্জি কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যাওয়ার পর থেকে বেশ কিছু বছর বিধান ভবনই হয়। হঠাৎ এই বছরই কেন আপনারা শহীদ মিনারের করার জন্য বেছে নিলেন, বা এত তার জন্য আয়োজন বা প্রচার, মানে এই বছরই কেন? দেখুন, যারা 21শে জুলাইতে শহীদ হয়েছিলেন, যে 13টি প্রাণ শহীদ হয়ে গেছিলেন, তারা কিন্তু জাতীয় কংগ্রেসের সৈনিক ছিল, যুব কংগ্রেসের সৈনিক ছিল। তারা অন্য কোনো রাজনৈতিক দলের পতাকা নিয়ে কিন্তু তারা শহীদ হননি, তারা কংগ্রেসের পতাকা নিয়ে শহীদ হয়েছিলেন। তো এটা ভুলে গেলে চলবে না যে শহীদ দিবসে শহীদদের স্মরণ করার পূর্ণ অধিকার জাতীয় কংগ্রেসের রয়েছে। একদম, কিন্তু তাহলে বছরে আমরা শহীদ দিবসে শহীদদেরকে স্মরণ করে থাকি। অন্য বছরে আমরা অনেক সময় বড় অনুষ্ঠান বা বড় ভাবে এই ব্যাপারটাকে পালন করার জন্য আমরা পারমিশন পেতাম না। অনেক জায়গায় ছোট ছোট স্ট্রিট কর্নারেরও পারমিশন পেতাম না। তো যেরকম আমরা পারমিশন পেতাম সেরকম ভাবে ছোট আকারে আমরা বিভিন্ন জায়গায় যুব কংগ্রেসরা এই দিনটি পালন করতো শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, এবং আমরা বিধান ভবনেও পালন করতাম। এবং আমরা যখন পালন করতাম সেই প্ল্যাটফর্মে কোনো মেগা ইভেন্ট হতো না, সেখানে দেবের বাগদু ডান্স হতো না, সেখানে কোনো যোগদান পর্ব চলতো না। আমরা কিন্তু শহীদ দিবসকে খুব শ্রদ্ধা এবং রেসপেক্টফুলি আমরা সেটাকে পালন করতাম। কোনো ইভেন্টের মাধ্যমে আমরা পালন করতাম না। এইবার সেটা আরো বড় আকারে হচ্ছে, কারণ এবার আমরা পারমিশন পেয়েছি, আমরা করতে চাই। শহীদরা জাতীয় কংগ্রেসের সৈনিক ছিল, এবং আমরা তার সাথে সাথে মনীশ গুপ্তর ফাইলটাকে রিওপেন করাতে চাই, কারণ এখনো শহীদদের পরিবার কিন্তু যথার্থ অর্থে তারা ন্যায় পাননি বলে আমাদের মনে হয়। তাই আমরা চাই যে এটার পুরো তদন্ত হোক, মনীশ গুপ্ত ফাইলটা আবার রিওপেন করা হোক, এবং আমরা শহীদদেরকে তাদের জাস্টিস, তাদের পরিবারের মানুষের কাছে আমরা যাতে জাস্টিসটা দিতে পারি। বেশ, আপনি যেমনটা বললেন এবছর আপনারা পারমিশন পেয়েছেন। মমতাপন্থী তৃণমূল যে শহীদ দিবসের আয়োজন করছে তাদের একটা বাধা দেওয়া কিছু শর্ত সাপেক্ষের বিষয় রয়েছে, সেক্ষেত্রে কংগ্রেসের কি কোনো রকম শর্ত রয়েছে এটি পালন করা? আমরা বহু আগে পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। শহীদ মিনারে আমাদের একটা গ্রাউন্ডে হচ্ছে, আমরা তো কোনো রাস্তা ব্লক করে করছি না। আচ্ছা, কোনো রাস্তা ব্লক করে করছি না, আমরা শহীদ মিনার যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে আমাদের কর্মসূচি রয়েছে, এবং আমরা বহু আগে পারমিশন অ্যাপ্লাই করেছিলাম এবং আমাদেরকে পারমিশন গ্রান্ট করা হয়েছে। বেশ, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার জানিয়েছেন মমতা ব্যানার্জিকে আহ্বান করছি তিনি এসে যেন আমাদের শহীদ মিনারে এসে ভুল স্বীকার করতে পারলে ভালো হয়, ভুল স্বীকার করুন। তো আমি জানতে চাইবো যে মমতা ব্যানার্জি যদি ভুল স্বীকার করে নেন যে তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে গিয়ে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক জীবনে, সেক্ষেত্রে কি কংগ্রেসে মমতা ব্যানার্জিকে আবার ফেরত নেওয়া হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারকে মিসকোট করা হয়েছে। শ্রী শুভঙ্কর সরকার নিজের থেকে কোনো আহ্বান জানাননি, তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি যখন শহীদ মিনারের ভেন্যু দেখতে গেছিলেন সেই সময় তাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে মমতা ব্যানার্জি তখনও বোধহয় পারমিশন পাননি বা এরকম কোন পরিস্থিতি ছিল, তিনি যদি শহীদদেরকে স্মরণ করার জন্য এখানে আসতে চান আপনাদের এই শহীদ
মিনারের কর্মসূচিতে, তাহলে কি আপনি তাকে আসতে দেবেন? তার উত্তরে উনি বলেছিলেন যে হ্যাঁ, যদি কেউ শহীদদেরকে স্মরণ করতে এখানে আসতে পায় সে নিশ্চয়ই আসতে পারে, কিন্তু তখন তার এই ভুলটাও স্বীকার করে নেওয়া উচিত যে 30 বছর আগে যে কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস করার সিদ্ধান্তটি ভুল সিদ্ধান্ত ছিল। তো এইটুকুই বলা হয়েছে এবং সেটা একটি প্রশ্নের উত্তর হিসেবে বলা হয়েছে। উনি নিজের থেকে কোনো কাউকে কিন্তু আহ্বান জানাননি। বেশ, এবং আমাদের সেটাই স্ট্যান্ড পয়েন্ট, কোনো হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না যে কখন কি হলে কি হবে। মমতা ব্যানার্জি তিনবারের মুখ্যমন্ত্রী, তিনি একজন শক্তিশালী নেত্রী ছিলেন এবং আজকের দিনে আমি মনে করি তিনি একজন প্রভাবশালী নেত্রী। তার রাজনৈতিক জার্নি তিনি কখন কি চাইবেন সেটার প্রেক্ষিতে তখন কি হবে, আমরা একটা ন্যাশনাল পার্টি, আমাদের ডিসিশন সেন্ট্রাল লিডারশিপ নেয়, তো তখন কি সিদ্ধান্ত নেওয়া হবে সেটা নিয়ে আমি এখানে একটা হাইপোথেটিক্যাল প্রশ্নের উত্তর দিতে পারবো না। বেশ, আমি শেষ প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাইবো, এই যে চারদিকে শহীদ দিবস পালন করা হচ্ছে, মমতাপন্থী তৃণমূলের তরফ থেকে, ঋতব্রতপন্থী তৃণমূলের তরফ থেকে, এনসিপিআই এর তরফ থেকে এবং প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, এই পুরো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এনসিপিআই বলে যারা জয়েন করেছে এনডিএ কে সাপোর্ট করার জন্য, তারাও তৃণমূলের সাংসদ, তারাও শহীদ দিবস করছে, ঋতব্রত তৃণমূলও শহীদ দিবস করছে, মমতা তৃণমূলও শহীদ দিবস করছে, এবং জাতীয় কংগ্রেস প্রত্যেক বছরই করে এসেছে, আমরা এবারও করছি। জাতীয় কংগ্রেসেরই সৈনিকরা শহীদ হয়েছিল, আমাদের পূর্ণ অধিকার আছে তাদেরকে স্মরণ করো। মানে যেরকমটা আপনি বললেন যে 4 জায়গায় শহীদ দিবসের আয়োজন হচ্ছে বা অনুষ্ঠিত হবে, সেই বিষয়টা স্মরণটা, সেক্ষেত্রে সাধারণ মানুষের উপর কিরকম এফেক্ট পড়বে, কিরকমটা আশা করছেন আপনারা? দেখুন, 21শে জুলাই প্রত্যেক বছরই একটা মেগা ইভেন্টের মতো হয়, মানুষের একটা তো যানজটের সমস্যা তাদের সম্মুখীন করতেই হয়। এইবার ঠিক কি হবে সেটা এক্ষুনি থেকে বলা মুশকিল। 4টে রাজনৈতিক কর্মসূচি নেওয়া হয়েছে, বিভিন্ন আকারের বিভিন্ন সাইজের হবে কর্মসূচিগুলো। আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি, আমরা আমাদের কর্মসূচিতে কমপ্লিটলি ফোকাস থাকতে চাইছি। প্রসঙ্গত উল্লেখ্য, এবারের অর্থাৎ 2026-এর শহীদ দিবস পালন করা হবে 4 তরফের পক্ষ থেকে। শহীদ দিবস পালন করবেন মমতাপন্থী তৃণমূলেরা, শহীদ দিবস পালন করবেন ঋতব্রতপন্থী তৃণমূলেরা, এছাড়াও প্রদেশ কংগ্রেসের তরফ থেকেও যেমন শহীদ দিবস পালন করা হবে, তেমনই এনসিপিআই এর তরফ থেকেও ঘোষণা করা হয়েছে যে তারা 21শে জুলাইয়ে শহীদ দিবস উদযাপন করবেন। কিন্তু এই 4 তরফের শহীদ দিবস উদযাপনে সাধারণ মানুষ বেছে নেবেন কাদের, তার সম্ভাব্য উত্তর পেতে আমরা কথা বলেছিলাম অধ্যাপক এবং বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর শুভময় মৈত্রের সঙ্গে। কি বললেন তিনি, শোনাবো। আমি সবার আগে জানতে চাইবো, এই বছর 21শে জুলাই সব দিক থেকেই ভিন্ন। 4 দিকে 4 ভাগে 21শে জুলাই পালন করা হবে, শহীদদের স্মরণ করা হবে। তার মধ্যে থেকে কংগ্রেস, যারা প্রত্যেক বছর বিধান ভবনে শহীদ দিবস পালন করে এসেছে বা স্মরণ করে এসেছে শহীদদের, তারা এই বছরই বড় করে তা পালন করবে শহীদ মিনারে। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রত্যেকটা দিন তো আলাদা আর কি। এক একটা মানুষ একদিন ঘুম থেকে উঠে দাঁতটা যেমন প্রতিদিন মোটামুটি মাজেন, কিন্তু তারপর তার দিনটা কিরকম যাবে সেটা তো ঠিক একেবারে ঠিক করা থাকে না। কোন রাস্তায় হাঁটবেন, কোন পথে যাবেন, ঠিক সেই রকম ভাবেই একটা রাজনৈতিক দল, তাদেরও প্রতি বছরের কি কর্মসূচি থাকবে সেটা প্রতি বছর যে একই হতে হবে এরকম কোনো নির্দিষ্ট বিষয় নেই। ফলে কংগ্রেস এবার মনে করেছে যে তারা বিধান ভবনে করবে না, অন্য জায়গায় করবে, একটু বড় করে করবে, এটা তাদের দলের ভাবনা। এবার তাদের দলের মধ্যে যে কি মিটিং হচ্ছে, সেই মিটিং এ তো কংগ্রেস, শুধু কংগ্রেস কেন, কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল কেউই তো আমাকে ডেকে জিজ্ঞাসা করে না। ফলে তারা তাদের মতো কোনো কারণে ভেবেছেন, তারা তাদের মতন ঠিক করেছেন। এবার কবি একটা কিছু ভেবে কবিতা লেখেন আর আমরা ভাব সম্প্রসারণ করি। সুতরাং এবার বলা যেতে পারে যে তৃণমূল কংগ্রেসের পরিস্থিতি যেহেতু খুব একটা সুবিধের নয়, সেই কারণে অন্য রাজনৈতিক দল তাদের যে স্পেসটা সেটা নেওয়ার চেষ্টা করছে, তারা আর একটু বড় করে করার চেষ্টা করছেন। বেশ, যেরকমটা আপনি বললেন যে কংগ্রেস চাইছে যে যেহেতু তৃণমূলের এখন পরিস্থিতি ঠিক না, তাই জন্য তারা ময়দানে নামছে আরো বেশি করে। তৃণমূলের যে অবস্থান এখন দুদিকে ভাগ হয়ে গেছে, আপনার কি মনে হয় জনগণের চোখে মমতাপন্থী তৃণমূল, ঋতব্রতপন্থী তৃণমূল কোনটা বেশি মানে গ্রাহ্যতা পাবে বা বেশি সাপোর্ট করবে মানুষ? হ্যাঁ, দেখুন, আমি তো পুরো জনগণের রিপ্রেজেন্টেটিভ নই। ফলে যে 2,40,00,000 মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, তারা আগামী কোনো নির্বাচনে
ঋতব্রত তৃণমূলকে ভোট দেবেন, না মমতা ব্যানার্জির কালীঘাট তৃণমূলকে ভোট দেবেন, নাকি সেই ভোটটা বেরিয়ে গিয়ে সিপিএম বা কংগ্রেসের কাছে যাবে, নাকি বিজেপির কাছে আবার পুরো ভোটটা চলে যাবে। বিজেপি ধরুন সবাই ভোট দিল, সব ভোটই বিজেপি পেয়ে, এমনও তো হতে পারে। ফলে সেটার জন্য আমাদের কোনো একটি নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। এবার নির্বাচন কি আছে সামনে, দুটি বিধানসভা উপনির্বাচন হতে পারে, একটা হচ্ছে হুমায়ুন বাবুর ছেড়ে দেয়া আসন সম্ভবত রেজিনগর, আর একটা হচ্ছে শুভেন্দু বাবুর ছেড়ে দেয়া একটি আসন, সেটির নাম হচ্ছে নন্দীগ্রাম। আর আমাদের এখানে বোধহয় বসিরহাট লোকসভা কেন্দ্রে একটি নির্বাচন হওয়ার কথা, লোকসভা উপনির্বাচন। এই নির্বাচনগুলি হলে তখন বোঝা যাবে মানুষ কোন দিকে যাচ্ছেন। আর না হলে ডিসেম্বরের কাছাকাছি সময় থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, বিভিন্ন পৌরসভা তার নির্বাচন হবে। এই নির্বাচনগুলোর তথ্যের যেগুলো আমরা পাবো তার নিরিখে বুঝতে পারবো ভোট কোন দিকে গেল। আর এর মধ্যে কেউ যদি টাকা পয়সা খরচ করে কোনো একটি সমীক্ষা করেন তাহলে তিনি হয়তো এর থেকে কিছুটা আভাস পাবেন। এর বেশি তো আমাদের পক্ষে জানা সম্ভব না। বেশ, আমার শেষ প্রশ্ন, আপনি বহু বছর ধরে রাজনীতিকে সামনে থেকে দেখছেন। আমরা যখন দেখলাম তৃণমূল কংগ্রেসের একেবারে ধরাশায়ী অবস্থা, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি বারংবার গেছেন দিল্লিতে এবং সেখানে গিয়ে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী দফায় দফায় বৈঠক হয়েছে। এমনও খবর এসেছিল যে এমনটা হতেই পারে মমতা ব্যানার্জি আবার ফিরছেন কংগ্রেসে এবং তাকে একটি বড় পদ দেওয়া হবে সেখানে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যখন আবার এলো, তখন শুভঙ্কর সরকার, আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও বলেছিলেন যে তখন তিনি বলেছিলেন যে তিনিও যদি এরকমটা হয় কিছু, সেক্ষেত্রে অবশ্যই তাকে গ্রহণ করা হবে। সেখানে সেই বিষয়টা কি তাহলে একেবারে ধামাচাপা পড়ে গেল মমতার কংগ্রেসে যাওয়ার? কারণ আমরা দেখতে পাচ্ছি বঙ্গ কংগ্রেস এবং বঙ্গ তৃণমূল কংগ্রেস দুটোই একেবারেই আলাদা, তাদের মধ্যে জড়ো হওয়ার বা জোট হওয়ার কোনো রকম কোনো বিষয়ই নেই। সেই ক্ষেত্রে কি সোনিয়া গান্ধীর কাছে যাওয়া বা রাহুল গান্ধীর কাছে যাওয়ার বিষয়টা পুরোটাই ধামাচাপা পড়ে গেল? দেখুন, সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি পরিবর্তিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেছিলেন, দেখা করেছিলেন। এবার যেমন একটা টেবিল টেনিস সার্কিটে বা ফুটবলে এক দেশ অপর দেশের বিরুদ্ধে খেলে, এক টিম অপর টিমের বিরুদ্ধে খেলে, আবার এক টিমের হয়েও খেলেন। ফলে বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতা নেত্রীরা তারা ব্যক্তিগতভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন দলের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। যে কথাটা আপনাকে বারবারই বলা, সেটা হচ্ছে সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ফিসফিস করে কি কথা বলছেন এবং সেখানে নরেন্দ্র মোদী বা বিজেপির কেউ উপস্থিত আছেন কিনা, তাদের মধ্যে কি যোগাযোগ, এগুলো তো সাধারণ মানুষের বোঝা সম্ভব নয়। ফলে এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের কোনো বড় পোস্ট পাবেন কিনা এবং সেটা আপাতত ধামাচাপা পড়ে গেছে কিনা এবং শুভঙ্কর বাবু তাকে কতটা জড়িত, এই বিষয়গুলো এত জটিল যে সেটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করা একেবারেই সম্ভব নয়। তবে এটা একেবারে পরিষ্কার যে বর্তমানে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক কার্যকলাপ চলছে তাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা সাধারণ মানুষের কথা ভেবে কতটা কাজ করছেন এই প্রশ্ন বারবারই আসবে। তারা তাদের ব্যক্তিগত জায়গাগুলিকে সামাল দিয়ে তাদের যে ব্যক্তিগত, সেটা সম্পদই হতে পারে বা রাজনৈতিকভাবে তাদের যে এই মুহূর্তে পপুলারিটি সেটা হতে পারে, সেগুলি ধরে রাখার জন্যই চেষ্টা করছেন। অর্থাৎ এই যে আলোচনাগুলো আপনি করছেন, এই আলোচনার মধ্যে রাজনীতির যে মূল জায়গা, অর্থাৎ সাধারণ মানুষের, দেশের মানুষের, রাজ্যের মানুষের যে কি উন্নয়ন হবে, এই বিষয়গুলি একেবারেই পরিষ্কার নয়। ফলে একদিকে হ্যাঁ, রাজনীতির যে আলোচনা, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগানে গেলেন না ইস্ট বেঙ্গলে, সেই বিষয়টি নিয়ে যেমন আলোচনা থাকবে রাজনীতি বিশ্লেষণে, সেরকম একই রকম ভাবে এই বিষয়গুলি রাজনীতির কাছে অত্যন্ত অগভীর একটা জায়গায় পৌঁছে দিয়েছে এবং তৃণমূল কংগ্রেস এই যে বিষয়টি, অর্থাৎ বাঙালির রাজনীতিকে সম্পূর্ণ খেলো করে দেয়া, এই জায়গাটি কিন্তু অর্জন করার জায়গায় বাঙালিকে পৌঁছে দিয়েছেন। সিপিআইএম রাজত্বকালে এই ধরনের ঘটনা ঘটেনি, তাদেরও প্রচুর দুর্বলতা ছিল, সীমাবদ্ধতা ছিল, কিন্তু এইভাবে যখন সিপিএম কে সরিয়ে দেওয়ার জন্য একটি রাজনৈতিক দল তৈরি হলো এবং তারপর থেকে যে রাজনীতির ধারাবাহিকতা আমরা দেখলাম, যার মধ্যে তৃণমূল, বিজেপি সকলেই যুক্ত আছেন এখানে, সেখানে একটি রাজ্যের রাজনীতি, মানুষের রাজনীতি পরিষ্কার নয়। এবার শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনিও তো তৃণমূল কংগ্রেস থেকেই বিজেপিতে গেছেন। এবার শিল্প বা এই সমস্ত ক্ষেত্রে তিনি অবশ্যই আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি প্রজেক্টের কথা বলছেন। সেই প্রজেক্টগুলি যদি হয়, মানুষের সুবিধে হয়, সেক্ষেত্রে বিষয়টি ইন্টারেস্টিং হবে। না হলে এই মমতা ব্যানার্জির যে তৃণমূলের রাজনীতি, এটা আমাদের সন্ধ্যেবেলার মুড়ি চানাচুর বা এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, আপনি এটাকে হয়তো কোনো একটা ওয়েবসাইটে তুলবেন, এর বেশি এর কোনো মূল্য নেই দেশের মানুষের কাছে।
হিম্যাচুরিয়া বা পেচ্ছাপের রক্ত থাকলে কিছু কারণ আমাদের মাথায় আসে। সেই কারণগুলো আমরা ডিভাইড করতে পারি যদি পেশেন্টের অ্যাসোসিয়েটেড কোনো সিমটম থাকে, লাইক পেটে ব্যথা বা পেচ্ছাপে জ্বলন। এইসব থাকলে আমরা ইউজুয়ালি ভাবি যে এই কারণটা হচ্ছে মেইনলি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন থেকে। আর এতে যদি পেচ্ছাপে জ্বালা বা কোনো রকম ব্যথা না থাকে, সেক্ষেত্রে আমাদের প্রথম মাথায় যেটা আসে সেটা হচ্ছে কোনো রকম কিডনি ক্যান্সার বা ব্লাডারের ক্যান্সার আছে কিনা। এছাড়াও যে কারণগুলোতে পেচ্ছাপে রক্ত বেরোতে পারে সেগুলোর মধ্যে আপনার যদি কিডনিতে আঘাত লাগে সেক্ষেত্রে আপনার পেচ্ছাপে রক্ত বেরোতে পারে, বা আপনার যদি ক্রনিক কিডনি ডিজিজ যেখানে গ্লোমেরুলাস যেগুলো কিডনির ফাংশনিং ইউনিট সেখানে যদি কোনো রকম ইনফ্লামেশন থাকে সেক্ষেত্রেও আপনার পেচ্ছাপে রক্ত বেরোতে পারে। সব মিলিয়ে বলা যায়, একদিকে তৃণমূলের সামনে যেখানে নিজেদের ঐতিহ্য আর ক্ষমতা টিকিয়ে রাখার মস্ত বড় পরীক্ষা রয়েছে, অন্যদিকে কংগ্রেসের সামনে সুযোগ রয়েছে 30 বছরের অবসান ঘটিয়ে আবারও রাজপথে নিজেদের জমি ফিরে পাওয়ার। তবে প্রশ্ন একটাই, সাধারণ মানুষ বেছে নেবেন কোন পক্ষকে? অবশ্যই সেই প্রশ্নের উত্তর জানতে এবং 21শে জুলাইয়ের ময়দানে সর্বক্ষণ কী ঘটছে তার খুঁটিনাটি আপডেট রাখতে চোখ রাখুন হেডলাইন্স কলকাতার পর্দায়। অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।